আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম দশম শ্রেণীতে আসো কিংবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। এই ক্লাসে আমরা দেখাবো স্থানাঙ্ক জ্যামিতি উচ্চতর গণিত চ্যাপ্টার 11.4 এ টু জেড বিস্তারিত। অর্থাৎ এই চ্যাপ্টারে তোমাদের যতগুলো ম্যাথ আছে, বিশেষ করে একদম এখান থেকে শুরু করে যতগুলো ম্যাথ তোমাদের আছে, সবগুলো ম্যাথ আমরা আজকের এই ক্লাসে দেখানোর চেষ্টা করব। সো তোমরা এই ক্লাসটা যারা অলরেডি করতে শুরু করেছো, তারা আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ যদি করো তাহলে 11.4 নিয়ে তোমাদের আর কোনো ধরনের কোনো প্রশ্ন, কনফিউশন বা কোনো কিছুই থাকবে না। তো শুরুতে 11.4-এর যে ম্যাথগুলো আছে সেগুলো করার জন্য তোমাদের মোটামুটি 2 থেকে 3টা সূত্র দরকার। সো আমি ফার্স্টে আগে সূত্রগুলো নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে, মূলত এই চ্যাপ্টারটার নাম সরলরেখার সমীকরণ। অর্থাৎ তোমাকে বিভিন্ন ডাটা দেওয়া থাকবে, বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সো এখন কি কি ইনফরমেশন দেওয়া আছে বা কি কি ডাটা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে আসলে এই প্রবলেমগুলো সলভ হবে। যেমন প্রথমে আমি লিখেছি যে একটা বিন্দু x1 y1 এবং ঢাল m দেওয়া আছে। ধরো তোমাকে একটা প্রশ্নে বলা আছে যে একটা বিন্দু দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে, তাহলে সরলরেখার সমীকরণের ফর্মুলাটা হবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। অর্থাৎ এই ফর্মুলাটা তোমাদের লাগবে যখন একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকবে। আচ্ছা, দ্বিতীয় লিখেছি যে দুইটা বিন্দু দেওয়া থাকবে। অর্থাৎ দুইটা বিন্দুর একটা হচ্ছে x1 y1 এবং একটা হচ্ছে x2 y2। সো যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে সমীকরণটা হবে বা সূত্রটা হবে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এবং তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে তোমাকে ঢাল দেওয়া থাকবে এবং y অক্ষের ছেদক দেওয়া থাকবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার সূত্রটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে এই যে m দ্বারা বোঝাচ্ছে ঢাল এবং c দ্বারা বোঝাচ্ছে y অক্ষের ছেদক। তো এই তিনটা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আশা করি এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ আছে ইনশাল্লাহ কোনো ম্যাথ আর তোমার কাছে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? সো এই সূত্রগুলো আমি মনে করতেছি তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা। তাহলে আমি এখন অঙ্ক করা শুরু করব। ঠিক আছে? তোমরা অবশ্যই মনোযোগ দিবা এবং প্রত্যেকটা ম্যাথ বোঝার চেষ্টা করবে। কোথাও যদি আটকে যাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সো প্রথম 11.4 তোমাদের বইয়ের শুরুর দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে এমসিকিউ। এগুলো নিয়ে আর আমি খুব একটা বেশি কথাবার্তা বলবো না। এই পৃষ্ঠাতে এসে দেখবা এদিকে এগুলোও এমসিকিউ। জাস্ট ম্যাথ শুরু হয়েছে হচ্ছে এখানে 10 নাম্বার থেকে। তো আমি 10 নাম্বার দিয়ে স্টার্ট করব। 10 নাম্বার প্রশ্নটায় বলা হচ্ছে, দেখো যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2-1 বিন্দু দিয়ে যায় এবং ঢাল হচ্ছে 2। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তো, একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যা একটা বিন্দু দেওয়া আছে এবং দেওয়া আছে কি ঢাল। তাহলে এই যে তিনটা সূত্র তোমাকে মাত্র দেখালাম, তাহলে এটার কোনটার সাথে এটা যায় দেখো তো। এটা কিন্তু এই যে 1 নাম্বারের সাথে যায়, তাই না? কেননা 1 নাম্বারেও দেখো একটা বিন্দু x1 y1 এবং ঢাল m দেওয়া ছিল। তাহলে আমাদের এই ম্যাথের জন্য সূত্রটা হবে হচ্ছে প্রথমটা। ঠিক আছে? সো আমরা এখন এই ম্যাথটা করাটা স্টার্ট করব। দেখো তাহলে আমাদেরকে প্রথমত কি কি দেওয়া আছে, দেখো একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে 2,-1। অর্থাৎ আমাদেরকে একটা এখানে বিন্দু দেওয়া আছে, ধরো আমি ধরে নিচ্ছি সেটা এ বিন্দু 2,-1। ঠিক আছে? এবং আমাদেরকে ঢাল দেওয়া আছে কত? ঢাল দেওয়া আছে হচ্ছে 2। তাহলে এই যে বিন্দুটা এটাকে আমরা কনসিডার করব কি হিসাবে? x1 y1 হিসাবে, তাই তো? তাহলে এখন আমাদের সমীকরণটা কত হবে? সমীকরণটা হবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এটাই হচ্ছে সরলরেখার সমীকরণ। বা তুমি এখন ভ্যালুগুলো বসাও। তাহলে y মাইনাস y1 মানে হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +1 ইকুয়াল টু ঢালের মান কত? 2x মাইনাস x1, অর্থাৎ x মাইনাস x1টা কত? এই যে 2। সো এখন তুমি এটা ক্যালকুলেট করলে দেখবা রেজাল্ট চলে আসবে y মাইনাস 1 ইকুয়াল টু 2x মাইনাস 4। তো এখন যদি এগুলোকে সবগুলোকে একদিক করো তাহলে দেখো কত হবে? 2x মাইনাস y মাইনাস 5 ইকুয়াল টু 0। অর্থাৎ একটা বিন্দু দেওয়া আছে আর আমাদেরকে কি দেওয়া আছে? ঢাল দেওয়া আছে। তাহলে সমীকরণটা কত হলো? 2x মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন এটা ওয়াইকে তুমি একদিকে রাখো বা এই সবগুলোকে একদিকে রাখো, এটা আসলে কোনো ম্যাটার না। ঠিক আছে?
তাহলে আমাদের প্রথম কোশ্চেন যেটা ছিল 10 নম্বর, সেটার অ্যান্সারটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তাহলে পরের কোশ্চেনের দিকে যাই। দেখবো যে আমাদের জাস্ট এই টাইপের মধ্যেই কোনো না কোনো একটা টাইপে পড়বে এটা। যেমন 11 নম্বরটা দেখো, বলা হচ্ছে কি নিম্নোক্ত বিন্দু সমূহ দ্বারা অতিক্রান্ত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ 11 নম্বরে দেখো দুইটা করে বিন্দু দেওয়া আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে, দুইটা করে বিন্দু দেওয়া আছে। তো দুইটা বিন্দু দেওয়া থাকলে আমাদের কোন সূত্রে পড়বে একটু খেয়াল করে দেখো তো। এই যে 2 নাম্বারটাতে পড়বে, অর্থাৎ y - y1 x - x1 y1 - y2 x1 - x2। সো আমরা 11 নম্বরের কোশ্চেনগুলো এখন সলভ করব। তো 11 নম্বরের তুমি হচ্ছে শুরুতে যে কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে দেখো 1 নাম্বার, 11-1। তো এটা দেখি আমরা কেমনে সলভ করি, বা ক নাম্বার। তো এখানে দুইটা বিন্দু কত কত দেখো, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা 1,5 এবং বি বিন্দুটা দেওয়া আছে হচ্ছে 2,4। তাহলে আমরা কনসিডার করব এটা x1 y1, এটা x2 y2। তাহলে আমাদের সূত্র কি, আমরা লিখবো যে অতএব সমীকরণ, অতএব সমীকরণ। সো দুইটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণের সূত্রটা ছিল y - y1 ডিভাইডেড বাই x - x1 ইকুয়াল টু y1 - y2 বাই x1 - x2। আমি সূত্রটা জাস্ট লিখে নিলাম। এখন কি করব, ভ্যালুগুলো বসাবো। সো খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমি কনসিডার করব x1 y1, এটা কনসিডার করব x2 y2। তো এখন যদি সূত্র আমি ভ্যালুগুলো বসাই, তাহলে y - y1 মানে কত, এই যে 5। তাহলে y - 5 ডিভাইডেড বাই x - x1 মানে কত, এই যে 1 ইকুয়াল টু y1 - y2 মানে এই যে 5 - 4 ডিভাইডেড বাই x1 - x2, অর্থাৎ এই যে 1 - 2। সো এখন যদি একটু খেয়াল করো, এই যে 5 - 4 এটা মানে কিন্তু ওপরে হবে হচ্ছে জাস্ট 1 ডিভাইডেড বাই নিচে হবে হচ্ছে -1। আমি পরের লাইন লিখলেও হতো। তাহলে y - 5 বাই x - 1 ইকুয়াল টু 1 বাই -1। এবার আর গুণ করো, তাহলে এই যে -1 দ্বারা গুণ হবে হচ্ছে এটাকে, তাহলে গুণ হলে কত হবে, -y + 5 ইকুয়াল টু এই 1 দ্বারা গুণ হবে এই যে এই নিচেরটাকে, তাহলে x - 1। সো এখন যদি তুমি সবগুলোকে একদিকে করো, তাহলে তোমার রেজাল্টটা আসবে কত, x + y - 6 ইকুয়াল টু 0। সো এটাই হচ্ছে তোমার সরলরেখার সমীকরণ। বুঝতে পারছো? তাহলে 11 ক নাম্বারের অ্যান্সারটা আমাদের কত আসতেছে, x + y - 6 ইকুয়াল টু 0। ঠিক আছে? সো এটাকে তোমরা যদি y কে সেপারেট করে রাখো, যেমন y কে যদি এক পারে রাখো, তাহলে x টা ওই পারে গেলে হবে -x, আর y টা ওই পারে গেলে হয়ে যাবে +6 টা ওই পারে গেলে হবে +6। সো ওইটার কোনো দরকার নাই, একটা ভাবে রাখলেই আসলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? সো আশা করি তোমরা 11 ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো। এখন যদি তোমাকে বলা হয় যে খ নাম্বারটা, অনায়াসে করতে পারবে, কারণ x1 y1 x2 y2। আবার গ নাম্বারটাও দেখো, এটা x1 y1 হবে, এটা x2 y2 হবে। সো তুমি ওই সূত্রগুলো বসাবে, যে x1 এর জায়গাতে বসাবা x2 এর জায়গাতে 0, আবার এটা হচ্ছে y1 y2। ঠিক আছে? তো x1 y1 x2 y2 এই ভ্যালুগুলো যদি বসাও, সো দেখবা যে রেজাল্টটা চলে আসবে। তাহলে 11 নাম্বারটা আশা করি তোমরা এখন করতে পারবা। এরপরে দেখো প্রশ্নটা হচ্ছে 12 নম্বর। 12 নম্বর বলছে কি নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এখানে ডাটাগুলো কি দেওয়া আছে, ঢাল দেওয়া আছে হচ্ছে 3 এবং y অক্ষের ছেদক। প্রত্যেকটা দেখো ঢাল দেওয়া আছে, y অক্ষের ছেদক দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, y অক্ষের ছেদক দেওয়া আছে। তাহলে ঢাল এবং y অক্ষের ছেদক দেওয়া থাকলে দেখো তো কোনটা হবে, এই যে 3 নাম্বারটা, যে ঢাল m দেওয়া আছে এবং y অক্ষের ছেদক c। তাহলে সরলরেখার সমীকরণটা হবে y = mx + c, এই টাইপের। তো এখন এটার সলভ করার সময় তাহলে আমরা এই কনসেপ্টটা মাথায় রেখে সলভ করব। 12 নম্বরের কোশ্চেনগুলো একটু খেয়াল করো। 12 নম্বরের ক নাম্বারটা ফার্স্টে খেয়াল করো। তাহলে ক নাম্বারটা দেখো ঢাল দেওয়া আছে হচ্ছে 3, তার মানে কি m এর মান দেওয়া আছে 3 এবং y অক্ষের ছেদক দেওয়া আছে 5, অর্থাৎ c এর মান দেওয়া আছে 5। তাহলে এখন সমীকরণটা তাহলে কি হবে, সমীকরণ এই যে ঢাল এবং যদি ছেদক দেওয়া থাকে, তাহলে সমীকরণটা কোন কনসেপ্টে হবে, সমীকরণটা হবে হচ্ছে y = mx + c, এই টাইপের। তো এখন তুমি হচ্ছে ভ্যালুগুলো বসাও, m এর ভ্যালু কত 3, তাহলে এখানে লেখো 3x + c এর ভ্যালু কত 5, তাহলে 3x + 5 এটাই হচ্ছে 12 ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার।
তো এটা কি মুখোমুখি করা যাবে না? দেখো তো খ নাম্বারটা কত, খ নাম্বারটা হচ্ছে ঢাল 3 এবং y অক্ষের ছেদক -5। তার মানে খ নাম্বারের অ্যান্সারটা আমরা খুব সহজেই বলতে পারবো, এটার অ্যান্সার হবে হচ্ছে y ইকুয়াল টু ঢাল কত 3, তার মানে y ইকুয়াল টু 3x এবং y অক্ষের ছেদকটা দেখো দেওয়া আছে -5, তার মানে এই যে c এর জায়গাতে -5 বসালে মানে এটা এরকম জাস্ট থাকবে, বুঝছো? তাহলে 12 ক খ যদি পারো তো আমার বিশ্বাস 12 এই যে বাকি যেগুলো আছে গ নাম্বার ঘ নাম্বার এগুলাও এখন সলভ করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো 12 পরে আমি এখন চলে যাবো হচ্ছে 13 নাম্বার কোশ্চিনে। তো 13 নম্বর কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে কি নিম্নোক্ত রেখাসমূহ x ও y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে নির্ণয় করো, তারপর রেখাসমূহকে এঁকে দেখাও। আচ্ছা ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে আমি জাস্ট একটা দেখাই, তো আশা করি একটা দেখালে তুমি বাকিগুলো সবগুলা করতে পারবে, ঠিক আছে? তো আমি হচ্ছে ক খ গ নাম্বারটা দেখাই, 13 গ নাম্বারটা দেখাই এখন। তো 13 গ নাম্বারটাতে দেখো রেখা দেওয়া আছে কত, রেখা দেওয়া আছে হচ্ছে 3x - 2y - 4 = 0। সো এটা হচ্ছে রেখা দেওয়া আছে। এখন তারা প্রশ্ন করছে যে এই রেখাসমূহ x অক্ষকে এবং y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে, x অক্ষকে এবং y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে। তো এটার জন্য যে কাজটা করতে হবে, তো একটা জিনিস খেয়াল করো যে যদি আমাদেরকে এটা একটা অক্ষ হয়, x অক্ষ y অক্ষ, সো খেয়াল করে দেখো এটা অরিজিন, এটা x অক্ষের পজিটিভ, এটা x অক্ষের নেগেটিভ, এটা y অক্ষের পজিটিভ এবং এটা y অক্ষের নেগেটিভ। তো এই যে x অক্ষ, তো x অক্ষের উপর প্রত্যেকটা বিন্দুতে আসলে কোটির মান হয় 0, মানে y0, আর y অক্ষের প্রত্যেকটা বিন্দুতে ভুজের মান 0। মানে যেমন ধরো এই একটা বিন্দু যদি আমি বলি, তাহলে এই বিন্দুর ভুজ কত হবে আমি জানি না, কিন্তু এর কোটি কত হবে 0। কেননা দেখো এটা x অক্ষ থেকে উপরেও যায়নি নিচেও যায়নি, তার কারণে এর কোটি 0। একইভাবে যদি y অক্ষের একটা বিন্দু ধরি এটা, তাহলে এটা দেখো y অক্ষের ডানেও যায়নি বামেও যায়নি, তার কারণে এর হচ্ছে ভুজ 0 হবে, এর কোটি কিছু একটা হবে, ঠিক আছে? সো এই হচ্ছে দুইটা কনসেপ্ট। তাহলে x অক্ষের উপর আমরা জানি হচ্ছে কোটি 0 মানে y0। তো এখন আমরা লিখি যে x অক্ষের উপর কি 0 আমরা জানি কোটি 0, অর্থাৎ y সমান 0। x অক্ষের উপর y সমান 0। সো তুমি তাহলে এই সরলরেখাতে y সমান 0 বসাও, তাহলে দেখো তো কি আসছে, 3x - 2 × 0 - 4 = 0। তাহলে 2 × 0 মানে এটা 0 হয়ে যাবে, অর্থাৎ 3x - 4 = 0। তো -4 ওই পারে আমি দিচ্ছি, তাহলে 3x = 4, অতএব x = 4/3। তাহলে x = কত, 4/3। তাহলে দেখো x অক্ষের উপর y তো 0, এটা তো বুঝতেই পারতেছি, আর x কত 4/3। তাহলে অতএব বিন্দুটি, মানে ধরো আমি যদি বিন্দুটাকে a ধরি, তাহলে a বিন্দুটা হবে হচ্ছে 4/3, 0, 4/3, 0। বা ধরো এই যে এই বিন্দুটাই, এটাই হচ্ছে সেই বিন্দু, তাহলে এর ভুজটা কত হবে 4/3, 4/3, 0। আবার x অক্ষের উপর গেল, তাহলে এবার y অক্ষের উপর কি হবে বলো তো, y অক্ষের উপর হচ্ছে তার ভুজ 0। আবার y অক্ষের উপর, তো y অক্ষের উপর কি 0 হবে, y অক্ষের উপর হবে হচ্ছে x সমান 0, x সমান 0। তাহলে সেম ভাবে তুমি এই রেখাতে আবার এবার x0 বসাও, তাহলে x0 বসালে 3 × 0 মানে এটা 0 হয়ে যাবে পুরোটা। তাহলে সেই ক্ষেত্রে শুধু থাকবে হচ্ছে -2y - 4 = 0। বা এখান থেকে যদি আমি হিসাব করি যে -2y = এই -4টা পেরে গেলে হয়ে যাবে 4, অতএব y সমান হয়ে যাবে হচ্ছে -2। y সমান কত হবে, -2। তাহলে এই যে y অক্ষের উপর যে বিন্দুটা, বা আমি যদি এটাকে ধরো b বিন্দু বলি, তো অতএব b বিন্দুটা হবে 0, এই যে yটা হচ্ছে -2, ঠিক আছে? তাহলে 11, 13 গ নাম্বার যে কোশ্চেনটা আছে, এইটা আশা করি তোমরা অলরেডি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে? যে আমরা কিভাবে, তো রেখাটা জাস্ট একবার যখন x অক্ষের উপর বলবো তখন আমরা কি 0 ধরবো, y0 ধরবো, আর যখন আমরা y অক্ষের উপর বলবো তখন x0 ধরবো। তার মানে ওই যে বিন্দু দুইটা আমরা পেয়ে গেলাম। তাহলে a বিন্দুটা হচ্ছে এটা, a বিন্দুটা হচ্ছে আমার 4/3, 0, আর b বিন্দুটা কত হবে দেখো 0, -2। তো 0, -2টা কিন্তু এই যে নিচে হবে, অর্থাৎ এরকম জায়গা হবে b বিন্দু 0, -2।
তাহলে গ নাম্বার প্রশ্ন কিন্তু অলরেডি সলভ হয়ে গেছে। নিম্নোক্ত রেখাসমূহ এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? তো এক্স অক্ষকে ছেদ করে হচ্ছে এই বিন্দুতে এবং ওয়াই অক্ষকে ছেদ করে হচ্ছে এই বিন্দুতে, ঠিক আছে? সো খুব সিম্পল। বাকি যে ক আর খ আছে সেগুলো আশা করি তোমরা করতে পারবা। তো এখন রেখাটাকে অঙ্কন করতে বলছে আবার, তার মানে এই যে এ বিন্দু আর বি বিন্দু এটাকে একটা স্কেল ধরে এভাবে যোগ করে দিলে কিন্তু আমাদের রেখাটা অঙ্কন করাও কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? সো 13 নম্বরের আমরা গ নাম্বার করলাম। সো ক এবং খ যে আছে এই দুটো এখন তোমরা আশা করি করতে পারবা, ঠিক আছে? তাহলে 11, 12, 13 পর্যন্ত প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝতে থাকলে অবশ্যই ভিডিওটা একটু পজ করে নিজেরা একটু ট্রাই করো বা ভিডিওটা একটু পিছনে টেনে দিলে আশা করি বুঝতে পারবা। এবার সলভ করবো হচ্ছে আমরা 14, 15 এগুলা। তো 14 নম্বরটা আগে দেখো। 14 নম্বরটা বলা হচ্ছে যে কে, 0 বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট। কে, 0 বিন্দুগামী এবং কে, আচ্ছা বলো তো এটা কোন কনসেপ্ট? দেখো একটা বিন্দু দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে, তাহলে কে, 0 বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা আমরা আগে এটুকু করবো, পরে এটুকু দেখার দরকার নেই, আগে আমরা এটুকু করবো। তাহলে এটা কোন টাইপে পড়ে? এই যে একটা বিন্দু দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে এই টাইপে পড়ে। তাহলে দেখি এই টাইপে ফেলালে কেমন হয় 14 নম্বর কোশ্চিনটা। তাহলে 14 নম্বরে বিন্দুটা দেওয়া আছে হচ্ছে কে, 0, এটা হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে, আর ঢাল দেওয়া আছে ওটাও দেওয়া আছে হচ্ছে কে। তাহলে অতএব সমীকরণটা কত হবে আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো, কেননা সমীকরণের সূত্র কি? y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে আমরা একটু বিন্দুগুলো বসাই। y মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে এই যে 0 ইকুয়াল টু ঢালের মানও হচ্ছে কে, এক্স মাইনাস এক্স ওয়ানের মানে হচ্ছে কে। তাহলে এটাকে জাস্ট সমীকরণ y মাইনাস 0 করলে হবে y, এখানে করলে হবে কে এক্স মাইনাস কে স্কোয়ার। তো দেখো আমাদের যে এটা সমীকরণ বের করতে বলছিল তারা, সমীকরণটা কিন্তু অলরেডি কে এর রেসপেক্টে বের হয়ে গেছে, ঠিক আছে? যে y ইকুয়াল টু কে এক্স মাইনাস কে স্কোয়ার। তো এভাবেও রাখতে পারো অথবা এই যে আগের লাইনও রাখতে পারো, মানে কে কমন নিয়েও রাখা যায়, কোনো সমস্যা নাই, ঠিক আছে? মানে বলতেছি যে তুমি যদি গুণ না করো তাহলে এই যে এভাবে রাখতে পারো, যেমন কে এখানে একটা কমন নিলে এই যে এক্স মাইনাস কে হবে, হ্যাঁ? তো দুইটা যে কোনো একটা লাইন কিন্তু রাখা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের কেবল সমীকরণটা বের করলাম। এবার বলছে কি দেখো, যে যদি রেখাটি 5, 6 বিন্দুগামী হয়, যদি রেখাটি 5, 6 বিন্দুগামী হয়, তো এটাকে একটা নাম দিয়ে দাও, ধরো 1 নাম্বার। তাহলে এবার 1 নং রেখাটি কত বিন্দুগামী বলা আছে 5, 6 বিন্দুগামী। তাহলে 1 নং রেখা কত বিন্দুগামী? 5, 6 গামী। তো একটা রেখা একটা বিন্দুগামী, তার মানে হচ্ছে এই বিন্দু দ্বারা ওই রেখাটা স্যাটিসফাইড হবে, অর্থাৎ এই যে 5, 6 দ্বারা এই রেখাটাকে স্যাটিসফাইড করবে। তার মানে কি এক্স ওয়াই এর জায়গাতে এই যে 5, 6টা বসাবো। তাহলে দেখো ওয়াই এর জায়গাতে কত বসাবো? 6। তাহলে 6 ইকুয়াল টু কে ইন্টু এক্স এর জায়গাতে কত বসাবো? এই যে 5, তাহলে 5 মাইনাস কে। সো 6 ইকুয়াল টু 5k মাইনাস কে স্কোয়ার। তো আমি যদি সবগুলোকে একদিকে করি তাহলে কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়াল টু 0। তো এটাকে এখন মিডিল ফ্যাক্টর করলেই কিন্তু কে এর মানটা বের হয়ে যাবে। তো আমি মিডিল ফ্যাক্টরটাও করি, দেখো কে স্কোয়ার যে মাইনাস 5k এটাকে লিখবে হচ্ছে মাইনাস 2k মাইনাস 3k প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো এই দুটো যোগ বিয়োগ করলে এটা হবে আর গুণ করলে এই যে 6 হবে। তো এখন এই দুটো থেকে কমন কি? কে কমন গেলে হবে কে মাইনাস 2 মাইনাস এই দুটো থেকে 3 কমন গেলে হবে কে মাইনাস 2 ইকুয়াল টু 0। সো ফাইনালি কে মাইনাস 2 আর থাকবে হচ্ছে কে মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে একবার এটা 0 ধরবা, একবার এটা 0 ধরবা, তো কে এর মানটা চলে আসবে হচ্ছে একবার 2 আসবে, একবার 3 আসবে। বুঝতে পারছো? সো এই কোশ্চেনগুলো কিন্তু এখন তোমাদেরকে অনায়াসেই সলভ করতে হবে, হ্যাঁ? যে একটা বিন্দু দেওয়া আছে এবং এত ঢাল বিশিষ্ট। তো ফার্স্টে আমরা আগে এটা বিন্দু আর এটা ঢাল কনসিডার করে সমীকরণটা বের করে নিলাম। দেন সেকেন্ড অংশে যেটা বলা আছে যে যদি রেখাটি অমুক বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দু দ্বারা আমরা এই রেখাটাকে স্যাটিসফাইড করলাম, দেন ওখান থেকে দেখো কে এর মানটা বের হয়ে গেল, ঠিক আছে? তো এটা 14 নম্বর। 15 নম্বরটাও আশা করি তোমরা অনায়াসেই বুঝতে পারছো। কেন দেখো এই যে দেখো এত বিন্দুগামী বলা আছে, তো যেটাই থাকুক এটাকে আমরা ধরবো x1 y1। তো এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো, একদম হুবহু আগের মতো।
এটা হচ্ছে আমার x1 y1 আর এটা হচ্ছে আমার ঢাল, অর্থাৎ এই যে প্রথমটাতে পড়ে যাবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তাহলে এটাতে যদি পড়ে যায় তো নির্ণয় করো। এখন দ্বিতীয় অংশ বলতেছে যে যদি রেখাটি এত বিন্দুগামী হয় বা এত বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে কে এর মান কত। 14 আর 15 একদম বহু সেম ম্যাথ, 15টা তোমাদের জন্য হোমওয়ার্ক। এরপর দেখো 16 নাম্বার, একটি রেখা এত বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল হচ্ছে 1/2। আচ্ছা এটাও কি সেম না, দেখো তো একটা বিন্দু দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে 1/2, তাহলে তুমি তো রেখাটা বের করতে পারবা তাই না। আচ্ছা রেখার সমীকরণ ধরো বের করলাম। এরপর বলছে যদি রেখা এত বিন্দু দিয়ে যায়, আচ্ছা একটা রেখা একটা বিন্দু দিয়ে যায় তার মানে ওই যে রেখাটা পাইলা ওইটাকে এই বিন্দু দ্বারা স্যাটিসফাইড করে দাও, তাহলে কে এর মান কত। অর্থাৎ এই তিনটা কোশ্চেনই কিন্তু একদম সেম, 14, 15, 16। সো আশা করি 16 নম্বরটাও তোমরা করতে পারবা। এরপর দেখো 17 নম্বরে প্রশ্ন আবার ক খ ভাগ আছে, তো আমরা 17 নম্বর কোশ্চেনটা তাহলে এখন সলভ করব। তো কি আছে দেখো 17 নম্বর কোশ্চেনটা, আগে একটু নিজেরা পড়ো তো দেখি কেমন হয়। 17 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে 3 ঢাল বিশিষ্ট একটা রেখা এত বিন্দু দিয়ে যায়। আচ্ছা অলরেডি কিন্তু আমরা একটা ক্লু পেয়ে গেলাম। এবং এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দুগামী অন্য একটি রেখা এক্স অক্ষকে এই যে 20 বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে 20 বিন্দুতে ছেদ করে। 17 নম্বরটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এ বি ও এসি রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। আর খ নম্বরে বলছে যে এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা একটু এটা ভালো মতন সলভ করে দেখি। তো প্রথম যে অংশটা সেটা আগে দেখি, যে ক নাম্বার এ বি ও এসি রেখার সমীকরণ আমরা আগে নির্ণয় করব। তো এটা কিভাবে নির্ণয় করতে পারি আমরা, দেখো যে প্রথমত বলা আছে হচ্ছে 3 ঢাল বিশিষ্ট একটা রেখা এই যে 1-1 6 বিন্দু দিয়ে যায়। তাহলে এই রেখাটা আগে আমরা বের করি, যে 3 ঢাল বিশিষ্ট এবং -1 6 বিন্দু দিয়ে যায় এরকম রেখার সমীকরণটা আগে আমরা বের করব। ঠিক আছে, 17 নম্বর। তার মানে হচ্ছে 3 ঢাল ও কত বিন্দুগামী বলা হচ্ছে -1 6, অর্থাৎ এ বিন্দু দেওয়া আছে এটা যে -1 6 বিন্দুগামী। তাহলে 3 ঢাল এবং এটা হচ্ছে 3 আর এটা ও, এটা কনফিউশন লাগাইও না। 3 ঢাল ও -1 6 বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে এই সমীকরণটা আমরা ফার্স্ট বের করি। তাহলে সমীকরণটা হচ্ছে y মাইনাস y1 মানে যে 6 ইকুয়াল টু ঢাল তো 3, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস x1। তো x1 যেহেতু -1 সো মাইনাসে মাইনাসে প্লাস, তো এটা একটু ক্যালকুলেট করলে হবে y মাইনাস 6 ইকুয়াল টু 3x প্লাস 3। তাহলে এটার সমীকরণটা হবে তাহলে এরকম যে y ইকুয়াল টু 3x, এই যে -6 পেরে গেলে হবে প্লাস, তাহলে 3x প্লাস 9। তাহলে এটা কোন সমীকরণ, এটাই ওই যে সমীকরণটা আমাদেরকে বলা দিছিল তারা, সেই সমীকরণটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু 3x প্লাস 9। এখন বলা আছে দেখো যে এবং x অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তার মানে বি বিন্দুতে ছেদ করে হচ্ছে এই রেখাটাই, তাই না, মানে যে আমরা যেটা মাত্র বের করলাম এটাই হচ্ছে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, বি বিন্দুতে ছেদ করে। তাহলে যেহেতু x অক্ষকে ছেদ করে তার মানে x অক্ষকে ছেদ করলে আমরা কি জানি যে x অক্ষকে ছেদ করলে y0 হয়, আমরা একটু আগেই দেখালাম যে x অক্ষকে ছেদ করলে কি হয়, y সমান 0 হয়। তাহলে এই যে সমীকরণটা এটার y এর জায়গাতে কত বসাবো, 0 বসাবো। তাহলে এই যে লেফট সাইড হবে 0, তো অতএব 0 ইকুয়াল টু 3x প্লাস 9। তাহলে এটা যদি তুমি 3xটাকে সেপারেট করো মানে 9টা পেরে গেলে মাইনাস হবে, তাহলে x এর ভ্যালুটা হবে হচ্ছে আমাদের -3। তাহলে এই যে বি বিন্দুটা কিন্তু আমরা পেয়ে গেলাম অলরেডি, যাতে বি বিন্দুটা হবে -3,0 ঠিক আছে, -3,0। কেননা এই যে এখানে বলা ছিল দেখো যে এবং এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে এই রেখাটা। তো ফার্স্টে আমরা আগে ওই রেখার সমীকরণ বের করলাম, তারপর যেহেতু এক্স অক্ষকে ছেদ করে বলা হয়েছে তার কারণে y সমান 0 ধরলাম। তাহলে y0 ধরার
ফলে আমাদের যেটা এক্স আসবে সেটাই হবে হচ্ছে ওই বি বিন্দুর ভুজ এবং কোটি তো তাহলে 0। তাহলে বি বিন্দু আমাদের কমপ্লিট হলো। আবার দেখো এ বিন্দুটা কিন্তু দেওয়াই আছে, তাই না? তো শুরুতে যে বলছেন না এ বি এর সমীকরণ বের করতে, সো এ বি এর সমীকরণ কিন্তু আর বের করার দরকার নাই, কেননা এ বি এর সমীকরণটাই এই যে পয়লা বের করছিলাম না, এটাই হচ্ছে আমাদের এ বি এর সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেকেন্ড যে অংশটা আছে সেটা হচ্ছে এ সি এর সমীকরণ। সেটা হচ্ছে কি এ সি এর সমীকরণ। তাহলে এখন এ সি এর সমীকরণটা বের করতে হবে। আচ্ছা, এ বিন্দুটা দেখো -1 6, বাট সি বিন্দুটা কত এটাও কিন্তু দেওয়া আছে, দেখো প্রশ্নে দেওয়া আছে সি বিন্দুটা হচ্ছে 2,0। তাহলে সি বিন্দুটা হচ্ছে 2,0। তো এবার এ বিন্দুও জানো সি বিন্দুও জানো, তাহলে এ সি এর সমীকরণ কত হবে? আমরা লিখতে পারি যে এ সি এর সমীকরণ। তো এ সি এর সমীকরণ মানে কি, আমাদেরকে দুইটা বিন্দু দেওয়া আছে, এ বিন্দুও দেওয়া আছে সি বিন্দুও দেওয়া আছে। দুই বিন্দু দেওয়া থাকলে সমীকরণের সূত্রটা কোনটা? y মাইনাস y1 ডিভাইডেড বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে এখন আমরা সবগুলো ভ্যালু বসাবো। দেখো আমরা এ সি এর বের করতেছি যেহেতু, তাহলে এটাকে ধরবো x1 y1, এটাকে ধরবো x2 y2। সো এই অনুযায়ী আমরা বসাই। তাহলে y মাইনাস y1 মানে যে 6 ডিভাইডেড বাই x মাইনাস x1। তো x1 তো -1, এই জন্য মাইনাসে মাইনাসে +1 ইকুয়াল টু, এবার দেখো y1 মাইনাস y2, তাহলে y1 কত 6 মাইনাস এই যে y2 0, তাহলে 6 মাইনাস 0 মানে 6ই হবে। আবার x1 মাইনাস x2, তাহলে x1 হচ্ছে -1, x2টা হচ্ছে 2, তাহলে -1 -2, তাহলে আলটিমেটলি হবে আমাদের -3। বুঝতে পারছো? সো এখানে দেখো আরও কাটাকাটি হবে, যেমন এই 3 দিয়ে 6কে কাটলে উপরে হবে হচ্ছে 2, তাহলে উপরে আছে 2 আর নিচে আছে 1, মানে -1 মূলত। সো এবার একটু আড়াআড়ি গুণ করবো, এই -1 দিয়ে গুণ করবো এই উপরে, তাহলে হবে হচ্ছে -y প্লাস 6, আর উপরের এই 2 দিয়ে গুণ করবো হচ্ছে এই যে নিচে, তাহলে হবে 2x প্লাস 2, ঠিক আছে? সো এখন সর্বোপরি এটাকে আমরা যদি একটু একদিকে করি সবগুলোকে, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে ওয়াইটা যদি ওই পারে দিই, তাহলে এরকম হবে যে 2x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটা মাত্র বের করলাম, এটাই হচ্ছে কার সমীকরণ? এ সি এর সমীকরণ। তাহলে এটাও কিন্তু আমাদের এই কোশ্চেনের একটা অ্যান্সার। তাহলে এটা হচ্ছে এ বি এর সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের এ সি এর সমীকরণ। ওকে, সো এই আর 17 ক নাম্বার প্রশ্নটা আরেকবার একটু নিজেরা পড়ো, দেখো যে আসলে বিষয়টা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এ বি এর সমীকরণটা হলো 3x প্লাস 9 এবং এ সি এর সমীকরণটা হলো আমাদের y ইকুয়াল 2x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এ বি আর এসি দুটা সমীকরণই কিন্তু আমরা অলরেডি দেখো এখানে বের করে ফেলছি। এবার দেখো বলছে তোমাদেরকে যে এ বি সি এর ক্ষেত্রফল। আচ্ছা, এই পৃষ্ঠাতেই খেয়াল করো, এ বিন্দু আমাদের জানা আছে, এই যে এটা। আচ্ছা, বি বিন্দু দেখো এই যে এখানে জানা আছে, দেখো এটা। আচ্ছা, আর সি বিন্দুটাও কিন্তু তারা প্রশ্নে দিয়েই দিছে। তাহলে এখন আমাকে বলো, এ বিন্দু আছে আছে, বি বিন্দু আছে আছে, সি বিন্দু আছে আছে, তাহলে তিনটা বিন্দুই তো আমার জানা আছে ভাই। তাহলে এ বি সি এর ক্ষেত্রফল কি তোমরা বের করতে পারবে না? তোমাদের তো আমি আগের ক্লাসে দেখাইছি, আগের ভিডিওতে দেখাইছি, বা তোমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি যেটা আগের চ্যাপ্টারগুলো সেখানে তো তোমরা পড়েই আসছো। তো ক্ষেত্রফলটা কেমনে বের করে আমি আরেকবার একটু মনে করাই দিই, যে ক্ষেত্রফল অফ এ বি সি ওই যে মডুলাস দিয়ে মনে করে দেখো তো, x1 y1 x2 y2 x3 y3 এবং সর্বশেষ আবার হবে x1 y1। অর্থাৎ এই যে বিন্দুগুলো জাস্ট আমরা বসাবো, তারপরে এ দুটার গুণ করব, তারপরে প্লাস এ দুটা গুণ, তারপরে আবার সূত্রের একটা মাইনাস দিয়ে কি এ দুটার গুণ এ দুটার গুণ এ দুটার গুণ। ওকে, সো ওই কনসেপ্টটা দিয়ে তোমরা খ নাম্বার কোশ্চেনটা সলভ করে ফেলবে, এটা নিয়ে আমি আর কোনো কিছু বলছি না। তাহলে ওকে, তাহলে 17 পর্যন্ত ডান। আচ্ছা, তো 17 নাম্বার পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা আসলে ঠিকমতো বুঝতে পারতেছো কি না, বা আরও কোন কোন চ্যাপ্টার বা কোন কোন সাবজেক্টের ভিডিও চাও, ক্লাস চাও, সেটাও তুমি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করার। এরপর দেখো 18 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দেখাও যে y ইকুয়াল টু এতই রেখা এবং 3y ইকুয়াল টু 6x প্লাস 10 রেখাদ্বয় পরস্পর ছেদ করে না।
রেখাদ্বয় একে ব্যাখ্যা করো সমীকরণ দুটির কেন সমাধান নয়। ওকে, এই কোশ্চেনটা আসলে খুব একটু সিম্পল কোশ্চেন বলা যেতে পারে। কেমনে সিম্পল দেখো, যে 18 নাম্বার, তাই না? তাহলে দুইটা যে রেখা আছে, একটা হচ্ছে y - 2x + 4। সো আমি 18 নাম্বারটা তুলতেছি ফার্স্টে। প্রথম রেখাটা হচ্ছে প্রথম রেখা, এভাবে করি যে প্রথম রেখা হচ্ছে y - 2x + 4 = 0। আচ্ছা, তো এটা যেহেতু প্রথম রেখা, সো আমরা একটা কাজ করি যে ওয়াইটাকে সেপারেট করব। ধরো তাহলে y = 2x ওই পারে যাবে, তাহলে 2x - 4। তো এভাবে আমি কেন লিখতেছি জানো? এখন দেখো, এই যে এটাকে যদি আমি কম্পেয়ার করি, মানে আমার যেটা আদর্শ আকার ছিল, দেখো যে y = mx + c। সো আদর্শ আকারের সাথে কম্পেয়ার করলে x এর সাথে যেটা আছে সেটা হচ্ছে ঢাল। তার মানে এই যে আমার এখানে এই 2টা কি, 2টা হচ্ছে ঢাল, বা ধরো এটার ঢালকে আমি m1 বলি, তাহলে m1টা হবে হচ্ছে আমার 2। আচ্ছা, এবার আমার দ্বিতীয় রেখার ক্ষেত্রে বলি। আবার দ্বিতীয় রেখাটা কত দেখো, দ্বিতীয় রেখাটা দেওয়া ছিল হচ্ছে 3y - 6x + 10। দ্বিতীয় রেখাটা হচ্ছে 3y = 6x + 10, তাই না? তাহলে দ্বিতীয় রেখার ক্ষেত্রে আবার সেমভাবে ওয়াইকে সেপারেট করব। তাহলে y = এই 3 দ্বারা এই পাশে পুরোটাকে ভাগ হয়ে যাবে। তাহলে 6x এর নিচেও হচ্ছে একটা 3 আসবে, আবার এই 10-এর নিচেও 3 আসবে। তো কাটাকাটি করলে ফাইনালি হবে, দেখো কাটলে হবে হচ্ছে 2x + 10/3। তাহলে তুমি যদি এটাও কম্পেয়ার করো, দেখো x এর সাথে কত আছে, 2 আছে না? তাহলে এই রেখার যেটা ঢাল m2, সেটাও হবে কত, 2। ঠিক আছে? তাহলে প্রথম রেখার ঢালও আমরা পাইলাম হচ্ছে 2, দ্বিতীয় রেখার ঢালও আমরা পাইলাম হচ্ছে 2। তাহলে এখন তোমরা বলো তো, দুইটা রেখার যদি ঢাল সেম হয়, তাহলে রেখা দুইটা হয় হচ্ছে প্যারালাল বা সমান্তরাল। তো এখন একটু সিম্পল খেয়াল করো যে দুইটা প্যারালাল লাইন, সাপোজ হচ্ছে এটা একটা লাইন, এটা একটা লাইন। তো এরকম যদি দুইটা প্যারালাল লাইন থাকে, মানে সমান্তরাল থাকে, সো তারা কি কখনো ছেদ করবে? ছেদ করতে, যদি ছেদ করে তাহলে তো তারা প্যারালাল থাকবে না। প্যারালাল মানে কি, এরা এরকম করে অনন্তকাল চলবে, কিন্তু কেউ কাউকে ছেদ করবে না। সো এই জন্য বলছে, দেখো যে এখানে যে তোমার কোশ্চিনটা আছে না, এটা দেখো এই কারণে এটাই বলতেছে যে দেখাও যে এত এবং এত রেখাদ্বয় পরস্পর ছেদ করে না। ওকে, সো রেখাদ্বয় চিত্র আঁকতে হবে। তো এখন চিত্র তো তোমরা আঁকতেই পারবা, চিত্র আঁকাটাও খুব সিম্পল। আমি বলি একটা, যেমন ধরো প্রথমটা দেখো যে y = 2x + 4। এটার আমি ফার্স্টে চিত্র আঁকবো, y = 2x + 4। সো চিত্রটা কেমনে আঁকবা, তুমি জাস্ট এভাবে চিন্তা করো যে এই রেখাটা এক্স অক্ষকে তো কোনো না কোনো বিন্দুতে সেট করছে না? তাহলে এক্স অক্ষের উপর তার ভুজ 0 হয় না কোটি 0 হয়? অলরেডি বলছি যে এক্স অক্ষের উপর তার কোটি 0 হয়, মানে ওয়াই 0। সো তুমি এখানে ওয়াইকে 0 ধরো, তাহলে ওয়াইকে 0 ধরলে দেখো 0 = 2x + 4। তাহলে 4টা এই পারে আসবে, তাহলে -4 হবে, অর্থাৎ 2x = -4 বা x = আসবে -2। তার মানে x = -2, y = 0। তাহলে এটা একটা বিন্দু হবে যে -2, 0। তাহলে -2, 0 কোথায় হবে? যে এখান থেকে শুরু করে এইদিকে যাবে 2 ঘর, তাহলে এই যে -2, 0। একইভাবে একবার আমি y0 ধরলাম, একবার তুমি ধরবা হচ্ছে x0। তাহলে বলো তো, যদি x0 ধরো তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাবে না? তাহলে y কত হবে? y = 4 থাকবে। তার মানে y অক্ষে সেটার ছেদ বিন্দুটা হবে হচ্ছে 0, 4। তাহলে এই যে দুইটা বিন্দু, সেই দুইটা বিন্দুকে এখন তুমি যদি যোগ করো, তাহলেই তোমার রেখাটা আঁকা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি একটা এঁকে দিলাম, এই যে আমি হচ্ছে প্রথমটা এঁকে দিলাম। সো পরেরটা এখন তোমরা আশা করি আঁকতে পারবা। ঠিক আছে? তাহলে এটাই ছিল 18 নম্বর কোশ্চেনটার সমাধান। এর পরের যেগুলো আছে প্রত্যেকটাই আসলে এভাবে চিত্র আঁকতে হবে। চিত্র আঁকলেই দেখবা তোমার রেখাটা কমপ্লিট হয়ে যাবে। আমি আরেক একটা করে দিব এখান থেকে। তো দেখো এটাও সেম, এত এত বাহুগুলি দ্বারা একটা ত্রিভুজ নির্দেশ করে। তাহলে ত্রিভুজটা আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজটা আঁকতে তোমরা পারবে আশা করি, এটা আমি করে দিচ্ছি না। তো ক্ষেত্রফলটা কেমনে নির্ণয় করবে সেটা আগে আমরা বলি। এখন দেখবো হচ্ছে আমরা, দেখো 19 নাম্বার প্রশ্ন, 19 নাম্বার এবং সাথে দেখো 20 নাম্বার। দেখো এটাও দেখো, এটা একটা রেখা দেওয়া আছে, এটা একটা রেখা দেওয়া আছে। রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। রেখাদ্বয় চিত্র আঁকে এবং এক্স অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সো প্রত্যেকটাই কিন্তু আসলে সেম, বুঝছো? বা আমি তোমাকে আরও সহজভাবে বলি যে এই যে এটাতে এই দুইটার ছেদবিন্দু কেমনে বের করে,
বা এটাতে হচ্ছে তিনটার ছেদবিন্দু বের করতে হবে। তিনটা বলতে পয়লা এই দুটার, তারপরে এই দুটার, তারপরে আবার এই দুটার। ঠিক আছে, সো আমি একটা একটা করে ধরি। আগে দেখো 19 নাম্বারটা ফার্স্টে খেয়াল করো। 19 নাম্বারটাতে যেটা তিনটা রেখা দেওয়া আছে, একটা রেখা হচ্ছে y = x + 5, এটা একটা রেখা। তারপরে যেটা রেখা দেওয়া আছে সেটা হচ্ছে y = -x + 5, এটা একটা রেখা। এবং সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y = 2। ঠিক আছে, এই তিনটার হচ্ছে রেখা একটা ত্রিভুজ গঠন করছে। সো রেখাগুলো তোমরা আঁকতে অবশ্য পারবে এখন আশা করি। মানে একবারে যে y0 ধরলে ওটা x অক্ষের ছেদবিন্দু, ওটা একটা পয়েন্ট দিবা। আবার x0 ধরলে যেটা পাবে ওটা y অক্ষের ছেদবিন্দু, ওটা একটা পয়েন্ট দিবা, দুটো যোগ করে দিবা। এটা হচ্ছে আঁকার অ্যাকচুয়াল প্রসেস। তো আমি একটু সহজভাবে বলি। তুমি জাস্ট মনে করো যে একটা তিনটা রেখা তুমি এঁকে দিলে এভাবে ইচ্ছা মতো। আমি জাস্ট সলভ করতেছি, হ্যাঁ। রেখা চিত্র আঁকতে তোমরা নিজেরা এঁকে নিবা। তাহলে এই রেখাটা মনে করো আমার প্রথমটা, মানে y = x + 5। এই রেখাটা মনে করলাম আমি দ্বিতীয়টা, অর্থাৎ y = -x + 5। আর এই রেখাটা আমি মনে করলাম তৃতীয়টা, অর্থাৎ y = 2। তাহলে এই পয়েন্টগুলোর একটু নাম দিব a b c। তো এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তো আমাকে এই শীর্ষগুলো জানা লাগবে। a শীর্ষ জানতে হবে, b শীর্ষ জানতে হবে, এবং এই যে c শীর্ষটাও জানতে হবে। তাহলে এই শীর্ষগুলো আমরা কেমনে পাবো? ফার্স্টে দেখো এ শীর্ষটা আসলে এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা রেখার ছেদবিন্দু। তাহলে এ শীর্ষটা বের করার ওয়ে হচ্ছে এই দুইটা রেখাকে সমাধান করতে হবে, মানে যে 1 আর 2-কে সমাধান করব। তো 1 আর 2-কে সমাধান আসলে কেমনে করব? আমি জাস্ট এখানে 1 নাম্বার আর 2 নাম্বারকে সমাধান করব। দেখো 1 ও 2 সমাধান করে, 1 ও 2 সমাধান করে। তো সমাধান কেমনে করব? 1 আর 2টা হুবহু তুলি আমরা এখানে। 1 নংটা ছিল হচ্ছে y = x + 5, আর 2 নংটা ছিল হচ্ছে y = -x + 5। তাহলে অপনয়ন পদ্ধতিতে আমরা এদেরকে সমাধান করতে পারবো। দেখো যদি আমরা যোগ করি তাহলে দেখো x আর x কিন্তু কাটা চলে যাবে, অর্থাৎ আমরা এখানে কি করতেছি? যোগ করতেছি। ঠিক আছে, তাহলে x আর x কাটা, y আর y মিলাই হবে 2y, এখানে 5 5 মিলাই হবে 10। তাহলে y = হবে 5। ঠিক আছে, তাহলে এবারে y এর মানটা আমি কোনো একটাতে বসাবো, মানে নর্মাল সমীকরণের সমাধান। y এর মান 1 নংয়ে বসাই, y এর মান 1 এ বসাই। তাহলে 1 নং সমীকরণটা ছিল এই যে y = x + 5। তাহলে y এর মান তো আমরা পাইছি 5, তাহলে 5 = হবে x + 5। এখান থেকে দেখো x এর মানটা আসবে 0। তাহলে 1 ও 2 এর সমাধান করে আমি x এর মান পাইছি কত? 0, y এর মান পাইছি হচ্ছে 5। তার মানে a বিন্দুটা হচ্ছে আমার কত? এই যে 0,5। তাহলে a বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 0,5। একইভাবে b আর c বিন্দু, দেখো b নাম্বার বিন্দুটা পাইছি হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু, মানে এটা কয় নাম্বার রেখা? দেখো 1 নাম্বার, এই যে এটা 1 নাম্বার রেখা, এটা 2 নাম্বার রেখা, এবং এটা 3 নাম্বার রেখা। তাহলে এখন বি বিন্দুটা যখন আমরা বের করব তখন আমাকে সমাধান করতে হবে হচ্ছে 1 ও 3, 1 ও 3। এজন্য লিখব যে 1 ও 3 সমাধান করে, 1 ও 3 সমাধান করে। তো 1 ও 3 সমাধান করতে যে দেখো y = 2 আমরা পেয়ে যাচ্ছি, মানে y = 2 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এবার y এর মানটা শুধুমাত্র আমরা 1 এ বসাবো। তাহলে 1 এ বসানো মানে কি? যে y এর জায়গাতে এবার আমরা 2 দিব। তাহলে 2 = x + 5। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের x এর মানটা আসবে হচ্ছে -3। তাহলে এটা পাওয়ার মানে কি? এটা পাওয়ার মানে হচ্ছে আমরা এই বি বিন্দুটা পেয়ে গেলাম। কত? এই যে x এর মান -3 আর y এর মান কত? 2। তাহলে বি বিন্দুটা হচ্ছে -3,2। একইভাবে ধরো আমরা এখন বের করতে চাচ্ছি হচ্ছে সি বিন্দু। তাহলে সি বিন্দুটা কার কার সমাধান? এটা হচ্ছে 2 আর 3, 2 আর 3। তাহলে এবার 2 আর 3কে আমরা সমাধান করব। কাকে কাকে সমাধান করব? 2 ও 3 সমাধান করে। তো 2 ও 3 সমাধান করতেও দেখো আমাদের y = 2, এটা আর বের করার দরকার নাই। তাহলে y = 2, এটা অলরেডি পেয়ে গেলাম। তাহলে এবারে y এর মানটা বসাবো হচ্ছে এই যে এই 2 নম্বর সমীকরণের y এ। তাহলে 2 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে y = -x + 5। তাহলে এই y এর জায়গাতে আমরা এখন 2 বসাতে পারবো। তাহলে অতএব 2 = -x + 5। সো এটা ক্যালকুলেট করলে আমাদের x এর মান আসবে হচ্ছে +3।
তাহলে এই দুইটা 2 ও 3 সমাধান করে আমরা x পাইলাম হচ্ছে 3 আর y পাইলাম 2। তার মানে এটাই হচ্ছে c এর স্থানাঙ্ক 3,2। সো এইটা মোটামুটি একটা সবচেয়ে সহজ প্রসেস যে আমাদের এই ত্রিভুজটা অলরেডি কিন্তু সলভ হয়ে গেল। কারণ কি a এর মান আমরা পেয়ে গেলাম স্থানাঙ্ক, b এর স্থানাঙ্ক পেয়ে গেলাম হচ্ছে -3,2 এবং c এর স্থানাঙ্ক পেয়ে গেলাম 3,2। তাহলে এখন বলছে যে এই ত্রিভুজটার কি বের করো, ক্ষেত্রফল বের করে। সো ক্ষেত্রফল বের করতে এখন খুব সিম্পল, মানে আমাদের যে ক্ষেত্রফলের সূত্র ছিল মডুলাস হাফ ইন্টু মডুলাস x1 y1 x2 y2 x3 y3, এই যে সূত্রটা ছিল না, এটা দিয়ে কিন্তু আমরা এখন এই যে এই সূত্রটা দিয়ে তোমরা এখন অনায়াসে এই পরের যে 19 নম্বর প্রশ্নটা আছে সেটার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা, ঠিক আছে। আর যে চিত্র আঁকো বলছে না, এটা তো তোমরা এখন আঁকতেই পারবা। এগুলাকে বিভিন্ন পয়েন্ট ধরে ধরে এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করে আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে সেট করে এটা। এরপরে 20 নম্বরও সেম, দেখো এই দুইটা রেখার বলছে যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করো। তাহলে এই দুটাকে সমাধান করলে কিন্তু ছেদ বিন্দুটা পেয়ে যাবে। এবং রেখাদ্বয়ের চিত্র আঁকো। তো রেখাদ্বয়ের তুমি জাস্ট এভাবে চিত্র আঁকবে, দেখবা যে কত কত বিন্দু হবে, হ্যাঁ। এবং এক্স অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে, এটা তোমরা এখন সলভ করতে পারবে। এই যে এক্স অক্ষ মানে বুঝতে হবে তোমাকে যে এটাও মূলত একটা সমীকরণ দেওয়া আছে, কেননা এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। তার মানে এখানে তিনটা রেখা, একটা এটা এবং আরেকটা হচ্ছে এই যে y = 0। ওকে। আর 21 নাম্বারটা হচ্ছে প্রমাণ করো যে এত 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 তিনটা রেখা সমবিন্দু। তো সমবিন্দু হওয়ার মানে হচ্ছে যে এই তিনটা রেখারই একটা কমন বিন্দু আছে, তিনটা রেখারই কি আছে, একটা কমন বিন্দু আছে। তো এটা কেমনে করে, 21 নাম্বারটা খেয়াল করো। সো তিনটা রেখা কত কত, একটা হচ্ছে 2y - x = 2, 2y - x = 2, মনে করো এটা 1 নাম্বার রেখা। আর আরেকটা রেখা হচ্ছে কত, y + x, y + x = 7, এটা হচ্ছে 2 নং রেখা। সো আরেকটা রেখাও আছে। তো তিনটা রেখা সমবিন্দু হওয়ার মানে হচ্ছে সাপোজ এটা একটা রেখা, এটা একটা রেখা, এই দুইটা রেখা হচ্ছে এই বিন্দু দিয়ে গেছে। এখন অন্য আরেকটা রেখা যদি এই বিন্দু দিয়েই যায়, তাহলে আমরা বলতে পারি যে এই তিনটা রেখা সমবিন্দু। সমবিন্দু মানে তিনটা রেখারই একটা কমন বিন্দু আছে। সো ওইটা করার আসলে ওয়ে হচ্ছে যে কোনো দুইটা রেখাকে তুমি ফার্স্টে সলভ করবা, যে কোনো দুইটা রেখাকে ফার্স্টে সলভ করবা। যেমন আমি এই দুইটা রেখা তুলছি না, এখন একে আমি অপনয়ন পদ্ধতিতে সলভ করব। যেমন দেখো এখানে -x আছে +x আছে, আমি এটাকে যোগ করলেই কিন্তু কি হবে, কাটা চলে যাবে। তাহলে এটা কাটা গেল, 2y আর y মিলে হবে হচ্ছে 3y, আর 7 আর 2 হবে 9। তাহলে y = আসবে 3, y = 3। আচ্ছা, এবার এই y এর মানটা আমি কি করব, যে কোনো একটাতে বসাবো। y এর মানটা এবার যে কোনো একটাতে বসাই। তাহলে y এর মান ধরো আমি 1 এ বসাই, y এর মান 1 এ বসাই। তাহলে 1 নং রেখাটা ছিল এই যে 2y - x, 2y - x = 2। তাহলে y এর মানটা 3 বসাও। তাহলে 2 × 3 - x = 2। তাহলে 3 × 6 - x = কত, 2। তাহলে x এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে 4। তাহলে বিন্দুটা কত, অতএব বিন্দুটি হবে হচ্ছে আমার এই যে xy মানে 4,3, 4,3। এইবার সমবিন্দু দেখানোর ওয়ে হচ্ছে এই দুইটার ছেদ বিন্দু যেটা পাইলাম কি না 4,3। এবার আমাকে তৃতীয় রেখাটাও দেখাইতে হবে যে তৃতীয় রেখা কত ছিল। এই যে কোশ্চেনে দেখো তৃতীয় রেখা হচ্ছে y = 2x - 5, এটা ছিল হচ্ছে আমার তৃতীয় রেখা, এটা ছিল তৃতীয় রেখা। এখন সমবিন্দু দেখানোর শর্তটা হচ্ছে এই দুইটার ছেদ বিন্দু যেটা পাইলাম যে 4,3, এই 4,3টা এই রেখাকে স্যাটিসফাইড করে কি না, হ্যাঁ। তার মানে এখন দেখাবো হচ্ছে 4,3 বিন্দু 3 নং রেখায় স্থাপন করি, লিখবা এভাবে ভাষাটা, 3 নং রেখায় স্থাপন করি। সো এই বিন্দুটা আমরা এই 3 নং রেখায় স্থাপন করে যদি দেখি যে এই বিন্দুটা 3 নং রেখাকে স্যাটিসফাইড করে, তার মানে বলবো যে আমরা এই তিনটা বিন্দুই তিনটা রেখাই সমবিন্দু। তো স্যাটিসফাইড মানে কি, লেফট সাইড আর রাইট সাইড কি হতে হবে, সমান হতে হবে। তাহলে দেখি তো y এর জায়গায় কত বসাবো, এই যে 3। তাহলে 3 = 2 × x এর জায়গায় কত বসাবো, এই যে 4 - 5।
তাহলে দেখো 3 ইকুয়াল টু 4 দুগুণে কত 8 মাইনাস 5, তাহলে 3 ইকুয়াল টু 3। তার মানে কি হলো, স্যাটিসফাইড করলো না, 3 ইকুয়াল টু 3 লেফট সাইড রাইট সাইড সমান হয়েছে। তাহলে এখন বলে দিতে পারবো যে অতএব রেখা তিনটি সমবিন্দু, রেখা তিনটি সমবিন্দু, বুঝছো? তার মানে তিনটা রেখা সমবিন্দু দেখানোর শর্তটা হচ্ছে যে কোনো দুইটা রেখাকে সমাধান করে আমরা একটা বিন্দু বাইর করব, তারপর ওই বিন্দুটা দিয়ে আমরা তৃতীয় রেখাটাকে স্যাটিসফাইড করাবো। যদি স্যাটিসফাইড হয় তার মানে আমরা বলবো যে তিনটা সমবিন্দু। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে এই দুটা কি করতে হবে কিনা, তুমি এই দুটাকে না, ফার্স্টে তুমি মনে করো এই দুটাকে সমাধান করতে পারো, তাহলে এই দুইটার সমাধান করে যেটা আসবে বিন্দু, ওই বিন্দু তুমি এটাতে চেক করে দেখতে পারো। মানে যে কোনো দুইটা রেখাকে ফার্স্টে সমাধান করতে হবে, সেই সমাধান করে যে বিন্দু আসবে সেইটা তৃতীয় যে রেখাটা আছে ওটাতে বসা দেখতে হবে যে লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হয় কিনা। যদি ইকুয়াল হয় তাহলে বলতে পারবো আমরা এরা সমবিন্দু। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এই পারে মনে হয় আরও কিছু প্রশ্ন আছে, এগুলা সৃজনশীল প্রশ্ন, এগুলো তোমরা এখন আশা করি সলভ করতে পারবা, কারণ আমাদের যে রিহাজ যে কনসেপ্টগুলো আসছিল না, সেই প্রত্যেকটা কনসেপ্ট আবার এখানে অ্যাট এ টাইম দেওয়া আছে। হ্যাঁ, আমরা যে 11.1, 11.2, 11.3 সেইগুলো তোমরা এখন এখানে পেয়ে যাবে। ওকে, সো এই পর্যন্ত মোটামুটি আশা করি বুঝতে পারছো। অলরেডি আমি বেশ কিছু প্রবলেম সলভ করেছি এখান থেকে শুরু করে সবগুলা। সো ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে তোমরা কোন কোন টপিক বা কোন কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিতে পারো। তো এই পর্যন্ত আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।